Warning, this video is not suitable for all ages. Viewer discretion is advised. আমি ওই দুঃস্বপ্নটা দেখতে থাকি, বারবার সেই একই স্বপ্ন। শুধু তাই নয়, প্রতিটা মুহূর্তে আমি ওদের তিনজনকে আমার আশেপাশে অনুভব করতাম। আমার মাঝে মাঝে এই কানের পাশে এসে একই কণ্ঠে কেউ আমাদের বলে যেত, আত্মহত্যা করবি, আত্মহত্যা, দেখবি সব সমস্যা মিটে গেছে। আবার কখনো বলতো গলায় দড়ি দিতে, বিষ খেয়ে মরতে ইত্যাদি। কথাগুলো যখনই আমার কানে বাজতো তখনই আমার পুরো শরীর ভয়ে শিউরে উঠত। এরপর অনেক রাত আমি না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। আমি প্রতিটা মুহূর্তে আমার রুমে কারো উপস্থিতি টের পেতাম। বারবার মনে হতো এই বুঝি আমার খারাপ কিছু ঘটতে চলেছে, এই বুঝি আমার খারাপ কিছু ঘটতে চলেছে। যা হোক, এই সমস্যা চলাকালীন আমার বিয়ের জন্য বাড়ি থেকে পাত্রী দেখতে শুরু করে। প্রথম সপ্তাহে 2-3 জনকে দেখেছি এবং কথাও বলেছি। তাদের পরিবারের সবার আচরণই ছিল খুব সুন্দর। তবে 3 জনের মধ্যে একজনকে আমার পরিবারের সদস্যদের একটু বেশি ভালো লেগে যায় বিধায় তারা সেই পরিবারের সাথে যোগাযোগটা বাড়িয়ে দেয়। একটা সময় পাকা দেখার জন্য তাদেরকে আমাদের বাড়িতে আমন্ত্রণ জানানো হয় এবং সেদিনই সবার সাথে আলাপ আলোচনার মাধ্যমে বিয়ের ব্যাপারে পাকা কথা হয়ে যায়। কিন্তু বিপত্তি বাধে সন্ধ্যাবেলা। হঠাৎই তারা ফোন করে জানান তাদের পারিবারিক একটা সমস্যার কারণে বিয়েটা এই মুহূর্তে সম্ভব হয়ে উঠবে না। এর জন্য একটু সময় চান তারা। কিন্তু ওই দিনের পর কেউ আর যোগাযোগ করেননি। এভাবে আমার পরিবার থেকে বিয়ের জন্য অনেক মেয়ে দেখা হয়, কিন্তু পাকা কথা হবার পরেও বারবার অদ্ভুতভাবে বিয়েটা ভেঙে যায়। এসব পাত্রী দেখা বা বিয়ে ভেঙে যাওয়ার মাঝেও কিন্তু দুঃস্বপ্নের সমস্যাটা আমার সাথে ঘটেই চলছিল। এর মাঝে আমার শরীরটাও আস্তে আস্তে খারাপ হয়ে যেতে শুরু করে। মাত্র কয়েকদিনে আমি শুকিয়ে গিয়েছিলাম আর হঠাৎ করেই আমি অনেক কালো হয়ে যাচ্ছিলাম। একদিন রাতে আমি স্বপ্ন দেখি ওই 3 অবয়ব বরাবরের মতো আমার বাসার 3 কোণায় দাঁড়িয়ে আছে, আর আমার রুমের মাঝখানে দাঁড়িয়ে আছেন একজন বয়স্ক মহিলা, মধ্যবয়স্ক মহিলা। পরনে কালো শাড়ি, লাল পাড়, সিঁথিতে বেশ মোটা করে সিঁদুর ও কপালের মাঝ বরাবর লাল টিপ, গলায় রুদ্রাক্ষের মালা, ডান হাতে গাঢ় খয়েরি রঙের তসবি পেঁচানো আর বাঁ হাতে কালো রঙের লাঠি। উনি কোনো কথা না বলে বিভৎস এক হাসি দিয়ে বিছানার চারিদিকে ঘুরতে ঘুরতে আমাকে দেখছিলেন। দৃশ্যটা এত ভয়ঙ্কর ছিল যা বলে বোঝানোর মতো নয়। ওই দিনের স্বপ্নটা এতটুকুই ছিল। কিন্তু এত কিছুর পরেও আমি ব্যাপারগুলো কারোর সাথে শেয়ার করতে পারছিলাম না। এর কিছুদিন পর আবারও আমার বিয়ের জন্য মেয়ে দেখা হয়, কিন্তু শেষ পর্যন্ত সেই একই ঝামেলা। ওই দিন দুপুরবেলা আমি কেবল খেতে বসেছি, আমার মা আমাকে খাবার বেড়ে দিচ্ছিলেন। হঠাৎ তিনি বলে উঠলেন, বাবু, আমার মনের ভেতর তোকে নিয়ে একটু কেমন কেমন যেন করছে। এতগুলো মেয়ে দেখলাম তোর জন্য, সবাই তোকে এত পছন্দ করলো, কিন্তু আমাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে পাকা কথা হয়ে যাওয়ার পর যখন ওরা চলে যায় তখনই কেন বারবার এরকম হচ্ছে? আমার তো একটু সন্দেহ হচ্ছে শত্রুতা করে তাবিজ কবজ দিয়ে কেউ তোর বিয়ে আটকে রাখেনি তো? আর তোর শরীরটাও কিছুদিন ধরে খারাপ হয়ে যাচ্ছে, এই কদিন বেশ শুকিয়ে গেছিস তুই। হাজার হোক, মায়ের মন বলে কথা, সন্তানের কষ্ট বুঝবে না তা তো হতে পারে না। মা তার মনের আকাশে জমা সন্দেহের কালো মেঘগুলোকে দূরে সরানোর জন্য আবারও আমাকে জিজ্ঞাসা করেন সত্যিই আমার কোনো সমস্যা হচ্ছে কিনা। আমি তখন একে একে আমার মাকে সবটা খুলে বলতে শুরু করি। মা, বেশ কিছুদিন যাবৎ রাতের বেলা আমি খুব ভয় পাই, একা একা কোথাও যেতে পারি না। সারাক্ষণ কেমন যেন ভয় ভয় লাগে, আর মনে হয় আমার চারপাশে কেউ বা কারা সবসময় ঘোরাঘুরি করছে। আমার প্রতিটা পদক্ষেপের ওপর যেন কেউ নজর রাখছে। মা, কদিন ধরে আমি ঠিকমতো ঘুমাতে পারি না, খেতে পারি না, কিচ্ছু করতে পারি না। মা আমার কথা শুনে অনেক আতঙ্কিত হয়ে পড়েন। তিনি খুব দ্রুত একজন হুজুরের সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত নেন। এর কিছুদিন পর আমার বাসায় আমার বোনের ছেলে অর্থাৎ আমার ভাগ্নে আসে। আলহামদুলিল্লাহ, কিছুদিন আগে সে কোরআনের হাফেজ হয়েছে। যেহেতু সে কোরআনের হাফেজ, তাই আমি তার সাথে আমার সাথে ঘটে চলা ঘটনাগুলো শেয়ার করি আর জিজ্ঞাসা করি আমার সমস্যা সমাধানের জন্য কিছু করতে পারবেন কিনা বা তার কোনো উপায় জানা আছে কিনা।